গ্রিনল্যান্ডের দিকে ঈগল চোখের নজর ট্রাম্পের, নেটো ভেঙে দোর্দণ্ড প্রতাপ দেখানোর ইঙ্গিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জি রতন স্বাগত জানাচ্ছি। ভেনেজুয়েলায় বাধাহীন হামলা চালিয়ে ও দেশটির প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতার করে বন্দি করে রাখার সামর্থ্যের কারণে এখন ট্রাম্পের সাহস আরও বেশি বেড়ে গেছে। একের পর এক আরও নানা দেশকে তালিকা করে হামলা ও সেখানে চলতি সরকার বসিয়ে নিজেদের মতো করে শাসন চালাতে তৎপরতা দেখাচ্ছে। এবার গ্রিনল্যান্ডের দিকে ঈগলের মতো চোখ নিয়ে তাকাচ্ছে ট্রাম্প। সত্তরই দখলে নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে তারা। অপরদিকে নেটো সহ অন্যান্য যে কোনো আন্তর্জাতিক জোট বা সংগঠন থেকে আমেরিকাকে সরিয়ে নেবার হুমকি ও প্রক্রিয়াও হাতে নিয়েছে আমেরিকা। এরপর জোটহীন ও সংগঠনহীন আমেরিকা আরও নাকি শক্তিশালী ও স্বাধীন হয়ে চরম আক্রমণ চালাবে বিশ্বব্যাপী। গ্রিনল্যান্ড দখলের লক্ষ্যে সামরিক অভিযান সহ বিভিন্ন বিকল্প নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এরই মধ্যে ডেনমার্ক সতর্ক করেছে এ ধরনের হামলা নেটোর সমাপ্তি ডেকে আনতে পারে। ট্রাম্প প্রথম মেয়াদ থেকেই গ্রিনল্যান্ডের প্রতি তার আগ্রহ প্রকাশ করে আসছেন। এবার তিনি সামরিকভাবে বা চাপ প্রয়োগ করে হলেও গ্রিনল্যান্ডের দখল চান। তার প্রশাসন দাবি করে গ্রিনল্যান্ড অধিগ্রহণ করা জাতীয় নিরাপত্তার জন্য অগ্রাধিকার। যদিও আগে থেকে গ্রিনল্যান্ডে একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, কিন্তু গ্রিনল্যান্ডের প্রতি ট্রাম্পের আগ্রহ কেন? আর গ্রিনল্যান্ডের সম্ভাব্য আক্রমণ বা দখল চেষ্টা কি নেটোকে ভেঙে ফেলতে পারে? শত শত বছর ধরে গ্রিনল্যান্ড ড্যানিশ রাজ্যের উপনিবেশ ছিল এবং 1953 সালে তা রাজ্যের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। বিংশ শতকের শুরুতে যুক্তরাষ্ট্র সরকার গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের পূর্ণ অধিকারের স্বীকৃতি দেয়। 2009 সালে এক আইনের মাধ্যমে গ্রিনল্যান্ডের স্বশাসন প্রসারিত করেছিল ডেনমার্ক। আন্তর্জাতিক আইনের অধীনে ডেনমার্ক গ্রিনল্যান্ডের স্বাধীনতার অধিকারও স্বীকার করে এবং এই বিকল্পটি গ্রিনল্যান্ডের বেশিরভাগ বাসিন্দার কাছেও সমর্থিত। গ্রিনল্যান্ড কানাডার উত্তর পূর্ব উপকূলের বাইরে অবস্থিত এবং এর 2/3 বেশি এলাকা আর্কটিক বৃত্তের মধ্যে পড়েছে। এই অবস্থান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে উত্তর আমেরিকার প্রতিরক্ষার জন্য একে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। গ্রিনল্যান্ড GIUকে গ্যাপের একটি অংশ রক্ষা করে, যার নামকরণ গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং যুক্তরাজ্যের প্রথম অক্ষর থেকে, যেখানে নেটো উত্তর আটলান্টিকে রুশ নৌ চলাচল পর্যবেক্ষণ করে। গ্রিনল্যান্ডে বিপুল পরিমাণ বিরল মাটির খনিজ পাওয়া যায়, যা কম্পিউটার ও স্মার্টফোন থেকে শুরু করে ব্যাটারি, সৌর ও বায়ু প্রযুক্তি সবকিছু তৈরিতে প্রয়োজন। এগুলো জীবাশ্ম জ্বালানি থেকে সরে যাওয়ার রূপান্তরকে ত্বরান্বিত করতে পারবে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সমুদ্রের উপকূলে সম্ভাব্য তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদের কথা শনাক্ত করেছে। নেটো বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা মূলত উত্তর আমেরিকা এবং ইউরোপের দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী আন্তঃসরকারি সামরিক জোট। সহজ কথায়, এটি এমন একটি সমঝোতা যেখানে সদস্য দেশগুলো একে অপরকে সামরিক ও রাজনৈতিকভাবে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত নেটোর মূলনীতি হল সদস্য দেশগুলোর স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা। মূলত সোভিয়েত ইউনিয়নের, অর্থাৎ বর্তমান রাশিয়ার প্রধান অংশ, বিস্তার ঠেকাতে এবং পশ্চিম ইউরোপের দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই জোট গঠন করেছিল। নেটো দেশগুলোর চুক্তি অনুযায়ী হামলা ঘটার সঙ্গে সঙ্গেই অনুচ্ছেদ 4 সক্রিয় করা হবে। এর অধীনে সব সদস্য দেশ জরুরি বৈঠকে বসবে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে যে কিভাবে এই সংঘাত থামানো যায় এবং হামলাকারী দেশের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে। নেটোর মূল ভিত্তি হলো অনুচ্ছেদ 5, যেখানে বলা হয়েছে একজনের উপর হামলা সবার উপর হামলা। তবে এটি মূলত জোটের বাইরের কোনো শক্তির হামলার জন্য তৈরি করা হয়েছিল। যদি এক সদস্য অন্য সদস্যকে হামলা করে, সেক্ষেত্রে পরিষ্কার কোনো ধারণা দেওয়া হয়নি। তবে নেটো সম্ভবত ওই দেশকে হামলাকারী হিসেবে চিহ্নিত করবে এবং আক্রান্ত দেশকে অনুচ্ছেদ 5-এর অধীনে সুরক্ষা দেবে। সেক্ষেত্রে বাকি সব দেশ মিলে হামলাকারী সদস্য দেশের বিরুদ্ধে অবস্থান নেবে। যদিও অতীতে নেটো সদস্য গ্রিস ও তুরস্কের মধ্যে কয়েকবার যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল। 1974 সালে সাইপ্রাসের তৎকালীন সরকারকে হটিয়ে একটি সামরিক অভ্যুত্থান ঘটে। এর পেছনে সমর্থন ছিল গ্রিসের তৎকালীন সামরিক জান্তার। তাদের লক্ষ্য ছিল সাইপ্রাসকে গ্রিসের সঙ্গে যুক্ত করা। তবে তুর্কি সাইপ্রিয়টদের নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কায় তুরস্ক 20 জুলাই
1974 সালে সাইপ্রাসে সামরিক অভিযান চালায়। এ অবস্থায় নেটোর কোনো সদস্য দেশ সংঘাতে সরাসরি যুক্ত হয়নি বা তুরস্কের বিপরীতে দাঁড়ায়নি। সে সময় যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে মধ্যস্থতা করে সংঘাত প্রশমন করে। তবে গ্রিনল্যান্ডের ক্ষেত্রে এ ধরনের পদক্ষেপ কঠিন হতে পারে, কেননা সার্বিক দিক থেকে ইউরোপ যুক্তরাষ্ট্রের ওপর অনেকটাই নির্ভরশীল। নেটোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা জুলিয়ান স্মিথ বিবিসিকে বলেন, এই পরিস্থিতি শুধু নেটোর জন্য অস্তিত্বগত সংকটই নয়, বরং ইইউ ভেঙে যাওয়ার ঝুঁকি তৈরি করছে। জুলিয়ান স্মিথ বলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের উচিত যুক্তরাষ্ট্রের কথা গুরুত্বের সঙ্গে নেয়া। তিনি আরও বলেন, এর মানে কেবল সংযমের আহ্বান জানানো যথেষ্ট নয়। ইউরোপের শীর্ষ শক্তিগুলোর উচিত বিকল্প পরিকল্পনা শুরু করা এবং একই সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তির মতো সাহসী ও উদ্ভাবনী ধারণাও বিবেচনায় আনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে সামরিক অভিযান সহ বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছেন বলে মঙ্গলবার জানিয়েছে হোয়াইট হাউস, যা উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এবং ডেনমার্কের সতর্কবাণী অনুযায়ী এতে নেটো জোট ধ্বংসও হতে পারে। মার্কিন সামরিক বাহিনী গত সপ্তাহান্তে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার পর থেকে আর্কটিক অঞ্চলের খনিজ সমৃদ্ধ স্বশাসিত এই ডেনিশ ভূখণ্ড নিয়ে ট্রাম্প তার পরিকল্পনা আরও জোরদার করেছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, গ্রিনল্যান্ড অধিগ্রহণ করা যুক্তরাষ্ট্রের জন্য একটি জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার, যা রাশিয়া ও চীনের মতো মার্কিন প্রতিপক্ষদের নিরুৎসাহিত করতে সহায়তা করবে। এক বিবৃতিতে তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে প্রেসিডেন্ট ও তার দল নানামুখী বিকল্প আলোচনা করছেন এবং অবশ্যই সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহার সবসময়ই তার হাতের একটি বিকল্প। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইন প্রণেতাদের বলেছেন যে গ্রিনল্যান্ড ডেনমার্কের কাছ থেকে কিনে নেয়াই ট্রাম্পের পছন্দের বিকল্প এবং এই হুমকিগুলো আসন্ন কোনো আগ্রাসনের ইঙ্গিত দেয় না। ডেনমার্ক সতর্ক করে বলেছে, বল প্রয়োগে গ্রিনল্যান্ড দখলের যে কোনো পদক্ষেপ মানে হবে সবকিছু থেমে যাবে। নেটো সহ 8 দশকের ঘনিষ্ঠ আন্তঃ-আটলান্টিক নিরাপত্তা সম্পর্ক। গ্রিনল্যান্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক পদক্ষেপ কার্যত নেটোকে ধ্বংস করবে, কারণ জোটের অনুচ্ছেদ 5 অনুযায়ী কোনো সদস্য আক্রান্ত হলে অন্য সব সদস্য তার প্রতিরক্ষায় এগিয়ে আসবে। গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোরসফেল্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তারা 2025 জুড়ে রুবিওর সঙ্গে বৈঠক চেয়েছেন, কিন্তু এখনও তা সম্ভব হয়নি। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেছেন, রুবিওর সঙ্গে বৈঠক কিছু ভুল বোঝাবুঝি দূর করতে সহায়তা করবে। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিয়েলসেন জোর দিয়ে বলেছেন, দ্বীপটি বিক্রির জন্য নয় এবং কেবলমাত্র দ্বীপের 57,000 মানুষই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থাসহ মোট 66টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার পরিকল্পনা ঘোষণা করেছেন। এসব সংস্থার মধ্যে জলবায়ু পরিবর্তন, শান্তি ও গণতন্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈশ্বিক সংস্থাও রয়েছে। বুধবার সন্ধ্যায় প্রকাশিত হোয়াইট হাউসের এক প্রেসিডেন্সিয়াল স্মারকলিপিতে বলা হয়, পর্যালোচনার পর দেখা গেছে কিছু আন্তর্জাতিক সংস্থা চুক্তি ও সমঝোতা যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক, তাই সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প জানান, এসব সংস্থায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বন্ধ করা হবে এবং একই সঙ্গে সব ধরনের অর্থায়নও বাতিল করা হবে। হোয়াইট হাউসের তালিকা অনুযায়ী জাতিসংঘের বাইরে 35টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়াবে। এর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন বিষয়ক IPCC, গণতন্ত্র সহায়তামূলক আন্তর্জাতিক সংস্থা এবং প্রকৃতি সংরক্ষণ বিষয়ক IUCN। এছাড়া যুক্তরাষ্ট্র 31টি জাতিসংঘ সংস্থা থেকেও নিজেদের প্রত্যাহার করবে। এর মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সংস্থা UNFCCC, জাতিসংঘ গণতন্ত্র তহবিল এবং মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে কাজ করা UNFPA রয়েছে। এসব সংস্থার অনেকগুলো যুদ্ধের সময় শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় কাজ করে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, এ বিষয়ে জাতিসংঘ শিগগিরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। এর আগেও ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, প্যারিস জলবায়ু চুক্তি ও জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন। আগামী মাসের 22 জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাবে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ভূমিকা আরও সীমিত করতে পারে।
2024 থেকে 2025 সালের মধ্যে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থাৎ WHO-তে $261 মিলিয়ন অর্থায়ন করেছে। এসব অর্থ যক্ষ্মা এবং কোভিড-19 এর মতো মহামারীর ন্যায় বিভিন্ন জরুরি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় সংস্থাটির মোট তহবিলের প্রায় 18%। এছাড়া ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিয়োজিত জাতিসংঘ সংস্থার UNRWA এর ওপর মার্কিন অর্থায়নের নিষেধাজ্ঞা বজায় রেখেছে, যা মূলত বাইডেন প্রশাসনের সময় শুরু হয়েছিল। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।